ভারত সেনাবাহিনীতে নিয়োগ করতে চলেছে এক, দ্বিতীয়ত ৭,৬২৯ কোটি টাকার একটা ডিল ভারত সরকার করেছে এবং সেখানে যেটা করতে, এটা আমার মনে হয় আমাদের প্রতিবেশী সমস্ত দেশে শোনা উচিত। আমরা তো অবশ্যই আউটকামস অ্যান্ড আউটলাইনসটা বলবো, তার ভেতরে ইনগ্রিডিয়েন্টস তো মানে আমরা বলবো না নিশ্চয়ই, এটা সামরিক ক্ষেত্রে বেশ কিছু প্রপার সিক্রেট থাকে। সেটা হচ্ছে K9 বজ্রা বলে একটা অ্যামুনারিজ তৈরি হচ্ছে, আর্মস তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি ইট ইজ আ রাইফেল, লাইক the K47, K52 যেরকম আমরা দেখেছি, AK-42, AK-57, AK-47 এরকম, মানে ট্যাঙ্ক সহ রাইফেল। এবং সেটা ট্যাঙ্ক সহ রাইফেলের এটা মানে বিশেষত কি হচ্ছে, এটা হচ্ছে একটা টি শেপড সেলফ প্রপেলড একটা গান, এবং এই গানের মণিময় রেঞ্জটা খুব মানে অবাক। এর আগে গান আমরা দেখেছিলাম স্বল্প দূরত্বের গান, মানে 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার, AK-47 3 কিলোমিটার 4 কিলোমিটার এর রেঞ্জ থাকতো। এবং সবচেয়ে বড় কথা যে এই গান মানে তুমি যত দূরে থাকবে টার্গেটকে তত কম হিট করতে পারে। কিন্তু যেহেতু এটা সেলফ প্রপেলড, অর্থাৎ নিজেই নিজেকে প্রপেল করতে পারে, অর্থাৎ নিজেই নিজেকে চালাতে পারে, সেই কারণের জন্য এই যে গান যেটা ব্যবহার করা হচ্ছে K9 বজ্রা নতুন করে, এবং মনে হয় এখানে মাথায় রাখতে হবে এটা কিন্তু ওই মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে তৈরি হচ্ছে, আরো 100টা মানে এটা পুরো নিজেদের একদম 100টা তৈরি করে অলরেডি কাজ করছে সীমানায়। এবং এটা হচ্ছে ইটস এ কাইন্ড অফ হাই অ্যালটিটিউড গান, অর্থাৎ হাই অ্যালটিটিউড গান বলতে পাহাড়ের উপরে একে মানে আমি কি বলছি ইমপ্ল্যান্ট করা হবে, হাই অ্যালটিটিউড ইমপ্ল্যান্ট করা হবে। এবং সেখান থেকে আমাদের প্রতিবেশী দেশ, দেখো কি অদ্ভুত ব্যাপার, আমাদের একপাশে পাকিস্তান রয়েছে, হাই অ্যালটিটিউড তুমি জানো যে অলরেডি আমরাও মানে শুনে অভ্যস্ত যে হাই অল্টিটিউডের আগে যে যখন যুদ্ধ হয়েছে সেখানে পাকিস্তান প্রথম দখল করতে শুরু করে। হাই অ্যালটিটিউড অ্যাকচুয়ালি পাহাড়ের ওপর এই গান যদি সেখানে বসানো হয়, ইমপ্ল্যান্ট করা যদি হয়, তাহলে সেখান থেকে কিন্তু আমরা শত্রুকে টার্গেট করতে পারবো। এবং আমি তোমাকে যে রেঞ্জ বলছিলাম, এই রেঞ্জটা ইটস অসম রেঞ্জ, মানে ওয়েন আই হার্ড মানে আই ফ্লারিশড, কিরকম 40 কিলোমিটার রেঞ্জ, 35 থেকে 40 কিলোমিটার রেঞ্জের একটা গান যেটা ভারত তৈরি করছে। এবং বন্দুক থেকে গুলি বেরোনোর পর তার যে পাওয়ার থাকবে, যেহেতু এটা সেলফ প্রপেলড গান, ওই 38 কিলোমিটার দূরে কোনো জিনিসকে যখন হিট করবে তখন তার একই পাওয়ার থাকবে। এটা নয় যে এতটা রাস্তা সে ক্যারি করবে। এবং একটা উইন্ড ব্লো আছে, তুমি জানো, তুমি মোটরসাইকেল রাইড করো যে হোয়াট ইজ কল্ড উইন্ড ব্লো। উইন্ড ব্লো দ্যাট মিনস কোনো জিনিস যখন যাচ্ছে একটা উইন্ড থ্রাশ তোমাকে উল্টো দিকে চাপ দেয়। তো সেই কারণের জন্য সামনে আমরা মোটরসাইকেলের ওই উইন্ডশিল্ড, উইন্ডশিল্ড টেকনিক্যাল টার্মগুলো, তো এখন ব্যাপার হচ্ছে এই যে উইন্ডশিল্ড ব্যবহার করা হয় উইন্ড ব্লোকে আটকানোর জন্য, থ্রাস্টটাকে আটকানোর জন্য। তো এটা যেহেতু মানে এই বন্দুকটা তৈরি হচ্ছে, এর যখন মানে দ্য রিলিজ পয়েন্ট অ্যান্ড হিটিং পয়েন্ট, মানে ইট ইজ ভেরি ক্রুশিয়াল। রিলিজ পয়েন্ট মানে দ্যাট ইজ ফ্রম দ্য গান, দ্যাট ইজ দ্য রিলিজ পয়েন্ট যেখানে রিলিজ হচ্ছে, অ্যান্ড হিটিং পয়েন্ট দ্যাট মিনস ইট ইজ দ্য টার্গেট দ্যাট ওয়ার ইট ইজ হিটেড। তো সেই জায়গা এই শুরু থেকে শেষ পর্যন্ত স্পিড একই থাকবে, কারণ যেহেতু এটা সেলফ প্রপেলড গান। এতে কি হবে দেখো, কতগুলো মনে হয় ভেরি ক্রুশিয়াল। পাকিস্তান এক, দ্বিতীয়ত হচ্ছে চায়না, তৃতীয়ত হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ, প্রণাম নেবেন বাংলাদেশ, এই অন্যদিকে নেপাল, ভুটান। আমি বলছি না যে তাদের সঙ্গে তো আমাদের মিত্রতারই সম্পর্ক, কাজেই এই প্রত্যেকটা দেশের বর্ডারে যদি এই গান বসানো হয়, খুব স্বাভাবিকভাবেই ক্রস বর্ডার ফায়ারিং, যেটা এর আগে AK-47 দিয়ে হতো, AK-52 দিয়ে হতো, AK-47 ম্যাসিভ ব্যবহার করা হয়, ম্যাসিভ। কিন্তু সেখানে এই গান ব্যবহার করবার জন্য কিন্তু ওই অনেকটা ইটস লাইক হাউজার কামান, যেটা আমরা বলেছিলাম বাংলাদেশ সময়, হাউজার কামানের মতো কাজ করবে। এবং এটা কিন্তু অবশ্যই খুব এফেক্টিভ হবে বলে আমার মনে হয়। এবং এটা খুব স্বাভাবিক, মানে এফেক্টিভ জায়গা এবং আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর গুজরাটের কারখানা ভারতে তৈরি হচ্ছে। সব থেকে এটা হচ্ছে অ্যাপ্রিহেন্ডিং ব্যাপার যে এই যে আমরা সব থেকে বেশি, এটা আপনারাও জানেন, জিরো আওয়ার যারা দেখছেন তারা জানেন এটা মনিময়, যে আমাদের দেশের যে বাজেট হয় সেই বাজেটে প্রায় আগে কম ছিল, এখন মোদী সরকার আসার পর প্রায় 48 to 49% এই বাজেট অ্যালটমেন্ট হয় শুধুমাত্র সামরিক খাতের জন্য। মানে ইটস আ হিউজ বাজেট। এবার সেই হিউজ বাজেটের একটা অংশ যদি আমি দেশে কাজে লাগাতে পারি, তাতে কি হচ্ছে, তাতে হচ্ছে যে এই যে তাতে সবচেয়ে যেটা সুবিধা হচ্ছে যে তাহলে কিন্তু ওই ইনভেস্টমেন্টটা ভারতেই থাকছে, এবং পাশাপাশি ভারতের চাকরির ক্ষেত্রটাও কিন্তু তৈরি, এবং সেটাতে অনেক বেশি আরো চাকরির ক্ষেত্র খুলবে এবং বলা হচ্ছে সেটাও। একদম। আরেকটা কি জানো ভয়াবহ জিনিস, এটা অনেকে জানে না,
যে যখন আমরা বিদেশ থেকে কোনো অস্ত্র কিনছি, তার সফটওয়্যার কিন্তু থাকছে বিদেশের হাতে। কিন্তু ভারত যদি কোনো অস্ত্র, যেমন তুমি দেখো ফ্লাইটের ক্ষেত্রে তেজস তৈরি হয়েছে, তেজস কিন্তু পুরোপুরিভাবে ভারতীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে। তাতে কি হচ্ছে, তাহলে তেজসের সমস্ত সিক্রেট সফটওয়্যার কার কাছে থাকছে? ভারতীয় আর্মির কাছে থাকছে। তার মানে আজকে ধরে নিন রাফাল আমরা কিনেছি, রাফাল ফ্রান্স আমাদেরকে দিয়েছে। এখন যদি কখন আনফরচুনেটলি এরকম একটা সিনারিও, ওয়ার্ল্ড সিনারিও, যে ফ্রান্সের সঙ্গে আমাদের যুদ্ধ হচ্ছে, ফ্রান্স প্রথম কি করবে, যে মানে যে ওর সফটওয়্যার যেটা রয়েছে ফ্লাইটের, সেটাকে গড়বড় করে দেবে, কোনো রাফাল কাজ করবে না, কোনো রাফাল আর কাজ করবে না। তো সেই সফটওয়্যার যদি ভারতের হাতে থাকে, মেকানিজম যদি ভারতের হাতে থাকে, তার প্রোডাক্টিভিটি যেরকম বাড়বে, তার মানে কি হয়, যখন যুদ্ধ লাগে তখন কিন্তু প্রোডাক্টিভিটি বাড়াতে হয়। মানে একটা মিসাইল ব্যবহার করা হলো, আবার ফার্দার সেই মিসাইল তৈরি করতে, এই যে অগ্নি, ব্রহ্মস, এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে ভারতে, এই যে সমস্ত আর্টিলারিগুলো, ভারত কিন্তু যদি কারোর সঙ্গে যুদ্ধ হয় এমার্জেন্সি বেসিসে ভারতে তৈরি করতে পারবে, তখন কিন্তু আর ইম্পোর্ট করার প্রয়োজন হবে না, মানে কারোর উপর আর নির্ভরতা রাখতে হবে না। এই জন্যই তো সেলফ ডিপেন্ডেন্ট ভারত বলা হচ্ছে, খুব স্বাভাবিকভাবে। চলুন আমরা ইন্ডিয়া বলা হচ্ছে। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়েই হয়তো আমাদেরকে এই বক্তব্য শোনাতে হবে, কারণ এর প্রেক্ষিতটা আমরা জানালাম, এবং কিছু সিকিউরিটি অফ পারপাস আমরা হয়তো সম্পূর্ণটা বলবো না ডেফিনেটলি, কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে রাফাল সম্বন্ধে এক বিএনপি কর্তা যা বললেন, মানে একজন বিএনপি নেতা, ভয়ঙ্কর। মানে একটু শুনিয়ে রাখি আপনাদেরকে, পাল্টা দিয়েছেন, শুভেন্দু অধিকারীও দিয়েছেন তার পাল্টা, কি বলেছেন সেটাও শোনাবো। তবে তার আগে বিএনপির হাস্যকর এই নেতার বক্তব্য শোনাই। আমাদের দিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য যদি আন্দোলন করেন, বলে রাখি সেই আঙ্গুল কিন্তু আমরা কেটে দেব। 6 জন মানুষকে, মুসলমানকে হত্যা করেছেন, তার মধ্যে একজন নাম সাহেব। সুতরাং আমাদের দিকে আঙুল তোলার আগে নিজেদের চেহারা দেখুন, না হলে ওই আঙুল কিন্তু আমরা কেটে দেব। রাফায়েল বিমানের ভয় দেখায়, আরে ভাই আছে কয়টা রাফায়েল বিমান, ওটার কাজ কি? বোমা বহন করা। এই যে বীর বাংলাদেশিদের ওই জন্যে ভয় দেখা কি জানে, রাফায়েল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করব। আমরা যদি একবার লুঙ্গিতে মাল কাঁচা মারি, কি লুঙ্গিটা যদি একবার মাল কাঁচা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। বেশ, খুব মানে বিএনপি নেতার বক্তব্য মনিময় শোনালো, আমার শুনে খুব ভালো লাগছে। তার মানে ওনারা এটা বলতে চাইছে যে রাফাল কিচ্ছু নয়। ওনারা রাফালের সামনে এটাও ওনাদের স্ট্যান্ড পয়েন্ট পরিষ্কার করে দিলেন, ওরা লুঙ্গি কোঁচা মেরে রাফালের সামনে দাঁড়াবে, মানে সেনাবাহিনী দাঁড়াবে না। বাই দ্য ওয়ে, যারা লুঙ্গি পরে তারা কোঁচা মেরে দিল্লি পর্যন্ত দৌড়বে, আর রাফালকে টক্কর দেবে। বাথরুমের কাজে ইউজ হয় নাকি, আবার এরকমও মন্তব্য করছে। হ্যাঁ, মানে দেখো, বলতেই পারে এটা আন্তর্জাতিক একটা পার্টি বিএনপি, তো এখন ব্যাপার হচ্ছে তারা এই সমস্ত কথাগুলো বলবে, তাদের লিডাররা বলবে, এটা স্বাভাবিক। কিন্তু মনিময়, আমরা তো এই মানে মূর্খের স্বর্গে বাস করি না, আমরা তো স্বাভাবিকতায় বাস করি। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব এই যে রাফাল বিমান, যেটাকে নিয়ে সমালোচনা হচ্ছে, বা মানে সমালোচনা মানে বাংলাদেশের অত্যন্ত বড় একটি পার্টি বিএনপি পার্টি, খালেদা জিয়া যার নেতৃত্বে, তারা বলছেন। কিন্তু এই মুহূর্তে একটু আরেকবার ওনাদের জন্য মনে করিয়ে দিতে চাই যে রাফাল আসলে কি। ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে ফ্রান্সে তৈরি রাফাল যুদ্ধ বিমান। এক্স্যাক্টলি, এবং একে একে বিশেষত্বগুলো একটু শোনাই, ইনফ্যাক্ট দেখাই। যার সর্বোচ্চ গতিবেগটা একবার দেখুন, 2130 কিলোমিটার, একদম 2130 কিলোমিটার। আর এটা হাসিমারা থেকে বাংলাদেশের দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার। একদম। এখন ব্যাপার হচ্ছে তাহলে 2000 কিলোমিটার স্পিডে যদি ওড়ে, বাংলাদেশ দেখাতে পারবে, মানে দেখতে পাবে কিনা সন্দেহ আছে ওদের রেডারে। রাফালে কিন্তু দুটো ইঞ্জিন রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে টুইন ইঞ্জিন এয়ারক্রাফট, টুইন ইঞ্জিন। ফলে দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু এক্ষেত্রে অনেকটা কম, জ্বালানিও কম লাগে। একদম। অর্থাৎ এক্ষেত্রে তো বুঝতেই পারছেন আপনারা, আমি যে সাউন্ড শুনিয়েছিলাম এর আগে, একদম অনেক উঁচু থেকে আঘাত আনতে সক্ষম হচ্ছে রাফাল। অর্থাৎ রাফাল যে হাইটে উড়বে, সেখানে দেখতে পাওয়াটা খুব দুষ্কর। যদি ক্লাউডি সিজন থাকে তাহলে দেখতে পাওয়ার কোনো চান্স নেই, কোনো চান্স নেই। মাটির কাছাকাছি পৌঁছে যে কিলোমিটার প্রতি ঘন্টায় একদম যার রফতার, তাকে দেখবে কি করে, সম্ভব না, আমি বলছি তো সেটাই। এক্স্যাক্টলি। এবং এক এক করে দেখুন বিশেষত্ব, হামলার আগে প্রতিপক্ষের আকাশসীমায় ঢুকে শত্রুঘাটির ছবিও
তুলে আনতে সক্ষম রাফাল। তুমি এই ছবিটা যদি আমরা দেখতে পাচ্ছি, ছবিতে দেখো একটা নোজের উপরে একটা নজলস রয়েছে, এটা হচ্ছে আল্ট্রি কনসেশনস ক্যামেরা। এর মাধ্যমে প্রথম প্রিসাইজ করা হয়, প্রিসাইজ পয়েন্ট মানে যেটা এখন আসছে নতুন যুদ্ধ নীতিতে, সেটা হচ্ছে শত্রু ঘাঁটিতে প্রিসাইজলি অ্যাটাক করা। সেটাও কিন্তু রাফাল করতে পারে, তার একটা গ্রাফিক্স তৈরি করবে এবং সেখানে হিট করতে সক্ষম। আর এই মুহূর্তে অবশ্যই আমরা কথা বলবো এই বিস্তৃত বিষয় নিয়ে। তবে এটাও করে রাখি যে আর্য ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। মিস্টার ঘোষ, আপনাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। এবং এখানে দাঁড়িয়ে আমার প্রথম প্রশ্ন থাকবে যে রাফালকে নিয়ে সমালোচনা, আপনি মানে আপনাকে পেয়ে আমার খুব ভালো লাগছে, কারণ আপনি অ্যাভিয়েশনসের ওপরেই স্টাডি করেছেন এবং ইউ হ্যাভ হিউজ নলেজ, কিন ডেপথ। আপনি গতদিন বলছিলেন অনেক কিছু, আমি শুনে অবাক, খুব ভালো লাগে, অবাক হচ্ছিলাম বাই দ্য ওয়ে। আমার একটু বলুন, এই যে K9 বজ্রা যে নতুন বন্দুক তৈরি হচ্ছে, সেটা প্রথম একটু বলুন মিস্টার ঘোষ। সেটা হচ্ছে এই যে রাফাল সম্পর্কে বাংলাদেশের একটি রাজনৈতিক দল তারা যে মন্তব্য করেছে, অ্যাকচুয়ালি হোয়াট ইজ রাফাল, রাফালের ক্যাপাবিলিটি কেমন? আমরা কিছুটা দেখালাম যদিও, তবু আপনার মুখ থেকে একবার শুনবো। কি বলবো, বাংলাদেশের রাজনৈতিক দলের সম্বন্ধে কথা বলে আমি সময় নষ্ট করতে পারি না। তো রাফেল বেসিক্যালি ইজ আ টুইন ইঞ্জিন মাল্টি রোল এয়ারক্রাফট। তো এর যোগাযোগ বোধহয় সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে। বেশ, ঠিক আছে, আমরা ট্রাই করছি আর্যবাবুর সঙ্গে আরো একবার যোগাযোগ করবার, কানেক্ট করবার। আর্যবাবু কিন্তু এখানে অনুষ্ঠানে বলেছিলেন যে সেন্ট মার্টিন যে দ্বীপ, সেটা কলকাতার এয়ারবেস থেকে সেন্ট মার্টিন দ্বীপের রেডার কন্ট্রোল হয়। তো কাজেই এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, মাথায় রাখতে হবে। এটাকে ভারতের সঙ্গে সরাসরি টক্করে যাওয়ার মতো জায়গা বাংলাদেশের নেই। মিত্রতা, বন্ধুত্ব ভারত এতদিন দেখিয়েছে মণিময়, কিন্তু যেভাবে বাংলাদেশ থেকে ভারত বিরোধী স্লোগান আসছে, তাতে কিন্তু আমার মানে যথেষ্ট সন্দেহ আছে যে আদতেও মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের গ্র্যাটিটিউড ইন্ডিয়ার প্রতি আছে কিনা, বা আদতেও বাংলাদেশ কৃতজ্ঞ কিনা, বা যে কোনো সময় একটা দুর্ঘটনা কিছু ঘটাতে পারে, চেষ্টা করতেই পারে তারা, কারণ তারা তো জানে না যে রাফাল কি। এক্স্যাক্টলি তাই। আচ্ছা চলুন, এই যে রাফাল কি সেই প্রসঙ্গে তো আমরা মন্তব্য শুনেছি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার পাল্টা রিপ্লাইটাও রয়েছে, তাকে একবার শোনাই। শোনাবো। হুজুররা বলছেন আমরা বাংলা, বিহার, উড়িষ্যা দখল করব। ওখানকার অবসরপ্রাপ্ত সেনা কর্মীরা বলছে 4 দিনে কলকাতা দখল করব। আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছেটা কি ভাই? আছে কি? রাফেল রাখা আছে হাসি মারায়, শুধু আওয়াজ দিলে না ওখান থেকে। আমি কালকেও বলেছি, আবারও বলছি, ভদ্র ভাষায় বলছি, প্যান্টে বাথরুম হবে। এই হচ্ছে বিরোধী দলনেতার বক্তব্য। উনি মানে শুভেন্দু অধিকারী চিরকালই অ্যাগ্রেসিভলি বলেন। মানে আমি একটা যোগ করে একটা কথা বলছি, আমি জানি না আর্য স্যার আমার কাছে আছেন কিনা, আমাদের সঙ্গে আছেন কিনা। আর্য স্যারকে যদি আমরা পেয়ে যাই তো এ নিয়ে আলোচনা করতে পারবো। তবে কারেক্ট হয়েছে, মানে আমি যেটা মজা করে বলতে চাইছি, শুভেন্দু অধিকারীর হাতে মানে সামরিক দপ্তর থাকলে এতদিন কি হতো, মানে যাই হোক। আবারও মিস্টার ঘোষের কাছে আসি, আমি যে প্রশ্ন করেছিলাম, আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, তো রাফেল বেসিক্যালি টুইন রোল মাল্টি রোল এয়ারক্রাফট। তো এখানে যেটা ব্যাপার হচ্ছে যে দেখুন, একটা আমাদের স্টেলথ টেকনোলজি আছে এর মধ্যে। স্টেলথ ব্যাপারটা কি, লো ভিজিবিলিটি, খুব সহজে বলতে গেলে, লেম্যানস ল্যাঙ্গুয়েজে বলতে গেলে। তো সেখানে রাফেলের এটা রাফেল বেসিক্যালি, তো রাফেলের স্টেলথ ক্যাপাসিটি হচ্ছে আপনার মানে সেটা F-35 কিংবা F-35 F-22 স্টেলথ ক্যাপাসিটি মানে ভিজিবিলিটি ফ্যাক্টরটা, সেটা আপনার জেনারেলি আমেরিকা সাপ্রেস করে রেখে দিয়েছে খুব সহজে, খুব মানে ছোট্টভাবে বলতে গেলে। তো এটা তার সমান এবং হয়তো তাকেও ছাড়িয়ে যেতে পারে। এবং Su-57 তো Su-57 এর তো সমানই, Sukhoi 57 যেটা ভারত নিতে চলেছে।
তো SU-50 তো রাফেলের ক্ষেত্রে আসি। SU-57টা আমাদের আজকে এই মুহূর্তে আলোচনার বস্তু নয়। তো এই সার্ভিস সিলিং হচ্ছে 50,000 ফিট। সার্ভিস সিলিং মানে আপনার ফ্লাইট সিলিং, কালকে যেটা বলছিলাম কত উঁচুতে উঠতে পারে। তো 50,000 ফিট ইজ দি সার্ভিস সিলিং। এর আপনার এইটা উইং স্প্যান হচ্ছে 10.90 মিটার, লেন্থ 15.30 মিটার, হাইট 5.30 মিটার। ওভারঅল এমটি ওয়েট 22,000 pounds. Take off weight, important, 54,000 pounds. Fuel capacity 10,300 pounds. Fuel যেটা নিতে পারে 14,700 pounds. External load 21,000 pounds. তো এখানে যেটা আমি বলবো এটা নিউক্লিয়ার ওয়ারহেডস ও ক্যারি করতে পারে এবং কনভেনশনাল ওয়ারহেডস। তো সব থেকে বড় কথা হলো এই জিনিসটা, এই দুটো নিউক্লিয়ার ওয়ারহেডস ক্যারি করতে পারে। এর স্টেলথ যে টেকনোলজি, তো স্টেলথ টেকনোলজি নিয়ে একদিন হয়তো একটা বিশদে আমি আলোচনা করব। তো সেইটা খুব গুরুত্বপূর্ণ। স্যার, এই জায়গা থেকে আমার প্রশ্ন, মানে যে দেশ, আমার দেশ আত্মনির্ভর, আর আমার পাশের দেশ যে এই মুহূর্তে মিত্রতার সম্পর্ক কার্যত ছিন্ন করছে, সে পরনির্ভর, তারপরেও সাহস পায় কোত্থেকে এত কিছু বলবার জন্য? এরা পায় মৌলবাদের, দেখুন সংজ্ঞা একটাই, যে অশিক্ষা এবং কুসংস্কার। তো তার উপরে ভর করে আমি একটা কথা বলি আপনাদেরকে, এই যে মৌলবাদ তো এদের আছেই, কিন্তু একটা কথা আমাদেরকে একটু ভাবতে হবে যে এই মৌলবাদের জোরে কিন্তু এরা সাহসটা পাচ্ছে, কথাগুলো বলছে। মানে এটা কীরকম জানেন তো, এই যারা ওই ড্রাগ নেয়, ড্রাগ নিয়ে যা পারে তাই বলে দেয়। তো এই মৌলবাদটা ওই একটা ড্রাগ বলতে পারেন, অ্যাডিকশন বলতে পারেন। তো সেইটা দিয়ে বলে। বাংলাদেশের যারা আছেন বাংলাদেশিরা, তাদের সঙ্গে কিন্তু একটা জানবেন চারিত্রিক পার্থক্য আছে। এই পাকিস্তানের দিকে যারা আছে এবং তারও একটু পশ্চিম দিকে যারা আছে আরবের দিকে, তাদের সঙ্গে একটু চারিত্রিক বৈশিষ্ট্যের পার্থক্য আছে, কাঠামোগত, মানসিক কাঠামো। মানে সেই চারিত্রিক বৈশিষ্ট্যটা, মানে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যখন এই ফিদায় হামলা টামলা হবে না, তারা বলবে না মা, না বাবা, আমি যাব না, আমি ঘরেই থাকবো। আর এরা কিন্তু ওই টাকার বিনিময় দেখবেন ওই কাসাব টাসাব জাতীয় লোকেরা, এরা কিন্তু চলে আসবে, এটা ওই কাজটা কিন্তু করে দেবে। কিন্তু এই ক্ষেত্রে আপনার যারা একদমই যান্ত্রিক কারণের জন্য যোগাযোগ একটু বিচ্ছিন্ন হচ্ছে। কিন্তু এই যে মিস্টার ঘোষ একটা কথা বললেন, একদিকে উনি বললেন কুশিক্ষা বা অশিক্ষার কথা, অশিক্ষিত থাকবার কথা, অন্যদিকে উনি কিন্তু কুসংস্কারের কথা বললেন। খুব বিপজ্জনক। মানে একজন অশিক্ষিত লোক যদি কুসংস্কার আচ্ছন্ন হয়, তিনি ভয়াবহ হতে পারেন। বেশ, মিস্টার ঘোষ যেটা আপনি বলছিলেন শুনবো। ছিলাম তো এইখানে আমাদের এই জন্যই সতর্ক থাকা দরকার। আমি যেটা কালকে বলছিলাম, দেখুন এই যে আমাদের চ্যারিটি বিগিনস অ্যাট হোম, কালকে একটা কথা বলছিলাম আমি সত্যজিৎ বাবুকে, এখানে আমাদের দেখতে হবে এই যে গুলশান কলোনি থেকে আরম্ভ করে কলকাতার দক্ষিণ, উত্তর, পূর্ব, পশ্চিম সমস্ত প্রান্তে এবং পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তে যা যা অবৈধ নির্মাণ হয়েছে সেগুলোকে গুঁড়িয়ে ভেঙে ফেলে দিতে হবে। যেখানে বেসিক্যালি আপনার এই অনুপ্রবেশকারীদের বাস, এবং তাদের মধ্যে যারা সন্ত্রাসবাদী তাদেরকে চিহ্নিত করে একদম সোজা মৃত্যুদণ্ড কিংবা ডিটেনশন ক্যাম্প, তাদের অপরাধের গুণমান অনুযায়ী, যেখানে তারা বাকি জীবনের জন্য কোনোদিন সূর্যের আলো দেখতে পাবেন না। আমি আমার প্রত্যেকটি মুসলমান, সচেতন মুসলমান ভাই বোন, বন্ধু, গুরুজন সবাইয়ের জন্য এই কথাটা বলছি। আপনারা তাদেরকে, আমি জানি খুব ভালোভাবে কোনোদিন প্রশ্রয় দেন না, আপনারা আপনাদের নিজেদের ভালোটুকুনি ভাবুন ভারতীয় হিসাবে, তাদেরকে এই অনুপ্রবেশকারীদেরকে কোনোদিন করবেন না, কোনো রকম জায়গা দেবেন না। আর সেই জন্যই গুড়িয়ে ফেলা দরকার। আর আমি যেটা সেদিনকে মেসেজ রাখছিলাম ডিজি এনএসজির জন্য,
সেটা এই জন্যই রাখছিলাম যে এনএসজি যে সর্টিসটা মানে সারপ্রাইজ সর্টিস শুরু করেছিল, সেই সারপ্রাইজ সর্টিসটা যেটা তাজ বেঙ্গলের উপর করেছিল ইত্যাদি। দেখুন আমাদের এখানে না এই সময় আত্মঘাতী হামলা হওয়ার সম্ভাবনা খুব 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 বেশি, যেহেতু পাকিস্তান নামক চালিকা শক্তি এর পেছনে আছে। তো সেই জন্য তারা এই ওয়েস্টার্ন ফ্রন্ট থেকে মানে আপনি আরেকটা আজকে ইনফরমেশন দিলেন যে তাহলে ভারতের ইন্টেলিজেন্সকে আরো বেশি সতর্ক থাকা উচিত যদি এই ধরনের ফিদায়ে হামলা হয়, যেটাকে আপনি আত্মঘাতী হামলা বলছেন। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা আরেকটা কথা, এই যে যেহেতু আমরা K9 বাজরা নিয়ে আলোচনা করছি, এই K9 বাজরার স্পেসিফিকেশন যদি আপনার থেকে আমরা একটু শুনতে পাই, কারণ এর মধ্যেই মনিময় বেশ কিছু ইনফরমেশন আমাকে দিল, বা আমিও শুরুতে খানিকটা বললাম, যেগুলো চমকে যাওয়ার মতো আর কি। মানে খুব হাই ক্যাপাবিলিটি গান একটা তৈরি হচ্ছে, এবং এটাও একেবারে পুরোপুরি মেক ইন ইন্ডিয়া প্রজেকশনেই তৈরি হচ্ছে। আবার মনিময় তার মধ্যে ইনপুট দিল যে গুজরাটে নাকি তৈরি হচ্ছে, যদিও আমি মানে তোমার থেকে শুনলাম আর কি। তো এটা কতটা বেশি এফেক্টিভ হতে পারে আর কি? বিশেষত থান্ডার, হ্যাঁ K9 থান্ডার, K9 বাজরা আমরা পাচ্ছি আর কি। আমরা হ্যাঁ বেসিক্যালি আমরা K9 বাজরা বলছি। তো বেসিক্যালি দেখুন এটা অলরেডি যেটা আমি দেখতে পাচ্ছি যে মিনিস্ট্রি অফ ডিফেন্স এটা অলরেডি প্রায় ৭৬,৬২৯ কোটি টাকার ডিল সাইন করে ফেলেছে। একদম ঠিক বলছেন। হ্যাঁ আর্টিলারি গানস। তো আমি ঠিক এই মুহূর্তে ডিসক্লোজ করতে চাইছি না টেকনিক্যাল স্পেসিফিকেশনসটা, করব পরে। তবে এইটুকুনি বলে রাখছি যে এটা খুব সাংঘাতিক হতে চলে। শুনুন মানে তবে মিস্টার ঘোষ একটা জিনিস জানতে পারছি যে এটা একটা হাই অল্টিটিউড গান, যেটা পাকিস্তান এবং বাংলাদেশ এবং চায়নার জন্য ব্যবহার করা হতে পারে। রেঞ্জ কিন্তু প্রায় 40 কিলোমিটার রেঞ্জ, একটা গানের রেঞ্জ এত লং রেঞ্জ, মানে এটা একটা অবাক করার মতো বিষয় মনে হয়। এক্স্যাক্টলি এই হাই অল্টিটিউড ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটিটাই এর সব থেকে বড় অ্যাডভান্টেজ। একদম, কেননা আমাদের এখানে কিন্তু ভবিষ্যতে মাউন্টেন ওয়ারফেয়ারটা খুব বড় জায়গা। একদম ঠিক, একদম। আপনি দেখবেন অ্যালং দি এলওসি আর অ্যালং দি এলএসসি দুটো জায়গাতেই কিন্তু আপনার মাউন্টেন ওয়ারফেয়ার হবে। মাউন্টেন ওয়ারফেয়ারে আপনাকে আমি নিশ্চিন্ত করে রাখতে পারি আপনাকে এবং মনিমা বাবুকে যে মাউন্টেন ওয়ারফেয়ারে চাইনিজ পিএলএ আমাদের ধারে কাছেও আসে না। হ্যাঁ, তো সাস্টেনেবিলিটি যখন ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তো তারা ছেড়ে দে মা কেড়ে বাঁচি অবস্থায় আছে, ওই জন্যই সরতে বাধ্য হচ্ছে। একদম। তো কাঁদছেও, ইনফ্যাক্ট বাসে বসে বসে কাঁদে ওরা। তো এইখানে আমি কোনো জায়গায় আমার এনিমিকে ছোট করছি না, কিন্তু আমি জাস্ট বলে রাখছি একটা কথা, আমরা কতটা সক্ষম। আর একটা জিনিস মনে রাখবেন যে আমাদের এখানে IIM এর মতন ক্যাম্পাস আছে, একদম আপনার হর্টিকালচারাল গার্ডেনের মতন ক্যাম্পাস আছে, আপনার তাজ বেঙ্গল আছে, আপনার ন্যাশনাল লাইব্রেরির মতন ক্যাম্পাস আছে। আজকে আনফরচুনেটলি আবারও সেই জিনিসটাই হয়, প্রত্যেকদিন সময় শেষ হয়ে যায়, আর কিছু করার নেই। আজকে আমরা আর এখন এই মুহূর্তে এই সেগমেন্টটার হাতে কিন্তু সময় নেই, মনিমা আমাদেরকে কিন্তু শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আর অবশ্যই আমাদের আলোচনা চলবেই, যেখানে আপনি থামলেন সেখান থেকে আমরা প্রত্যেকেই আলোচনা কিন্তু শুরু করব।